Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammeloni Medical College and Hospital. আমাদের দেখো যে ম্যারাথন বায়োলজি কোর্সটা লঞ্চ করেছি নতুন, তো সেখানে আমরা সেল চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো সেই সেল চ্যাপ্টারে আমরা সেল মেমব্রেনের আগে অবধি আমরা অলরেডি দেখে নিয়েছি আগের ভিডিওটা। ওকে, এখন আমরা দেখব সেল মেমব্রেন থেকে। তো সময় নষ্ট না করে আমি শুরু করে ফেলি। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো তোমরা দেখো, এই ভিডিওর আই বাটনে ওর ওই ভিডিওটাও দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো, অথবা চ্যানেলে গিয়ে ভিডিও সেকশন থেকে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। একটাই ভিডিও আছে, 44 মিনিটসের আছে, এবং প্রথম থেকে এই সেল মেমব্রেনের আগে অবধি পড়ানো আছে, এবং যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট খালি সেই জায়গাগুলোই হচ্ছে আমি পড়িয়েছি, এবং মোটামুটি পুরোটাই কভার হয়ে গেছে, কারণ এনসিইআরটির প্রত্যেকটা লাইনই কিন্তু নিটের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো মেনলি এই ভিডিওগুলো করার কারণ হলো যারা মনে করো এখনও অবধি এনসিইআরটিটা পড়ে উঠতে পারোনি তাদের জন্যই মেনলি এই ভিডিওটা করা, যে তারা যাতে আমার সাথে খুব জলদি তাড়াতাড়ি করে যতটা পারা যায় এনসিইআরটিটাকে কভার করে দেয়। ওকে, তাহলে আজকে চলো আমরা সেল মেমব্রেনটা শুরু করি। তো সেল মেমব্রেনে কি? সেল মেমব্রেন দেখো আউটার মোস্ট পার্ট অফ দ্য প্রোটোপ্লাজম, অর্থাৎ প্রোটোপ্লাজমের আউটার মোস্ট পার্ট হচ্ছে সেল মেমব্রেন। ঠিক আছে, তো সেল মেমব্রেনের যে জায়গাগুলো ইম্পর্টেন্ট খালি আমরা সেই জায়গাগুলোই হচ্ছে ছুঁয়ে যাব, এবং সেটাকে আমরা ডিটেলসে জেনে নেব, যাতে নিটে কোশ্চেন আসলে সেটা থেকে আমাদের যেন কোনো কিছু ভুল না হয়। ওকে, তো সেল মেমব্রেনের ফার্স্টে যে পার্টটা আছে এখানে কি বলেছে, এখানে বলেছে যে 1950 সালে ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে আবিষ্কার হওয়ার পরে কি হলো, মেমব্রেনের আমরা ডিটেল স্ট্রাকচারটা আমরা জানতে পারলাম। ওকে, কিন্তু তার আগে মিনওয়াইল অর্থাৎ এর মাঝামাঝি সময় মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হচ্ছে, এর আগে মিনওয়াইলেই কি হয়েছে, আমাদের হিউম্যান আরবিসির ওপর হচ্ছে আরবিসি সেল মেমব্রেন নিয়ে কেমিক্যাল স্টাডিজ হয়ে গেছে, এবং সেখান থেকে একটা প্লাজমা মেমব্রেনের একটা পসিবল স্ট্রাকচার হচ্ছে সায়েন্টিস্টরা বার করে ফেলেছেন। তাহলে এখান থেকে এই ফার্স্ট যে প্যারাটা, এখান থেকে আমাদের কি নিটের জন্য কোনটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র এটাই ইম্পর্টেন্ট যে ফার্স্ট কোন মানে প্লাজমা মেমব্রেনের যে ফার্স্ট যে পসিবল স্ট্রাকচারটা ডিডিউস করা হয়েছিল সেটা কোন সেলসের ওপর করা হয়েছিল, অর্থাৎ কোন সেলসের ওপর কেমিক্যাল স্টাডিজ ফার্স্ট হয়েছিল, সেটা হচ্ছে হিউম্যান আরবিসি। অর্থাৎ আমাদের একটা কোশ্চেন আমাদের দেখো আমি তোমাদের খাতায় এরমভাবে লিখে রেখেছি, তো অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার হলো যে আরবিসি হিউম্যান কেমিক্যাল স্টাডিজ অফ সেল মেমব্রেন, ফার্স্ট হচ্ছে সেল মেমব্রেনের কেমিক্যাল স্টাডিজ হচ্ছে হিউম্যান আরবিসির ওপর করা হয়েছিল। ফার্স্ট হচ্ছে নিটের কোশ্চেন আজকের পড়া থেকে এটা। ওকে, তারপরে আসছে পরের প্যারায় কি বলছে, দিস স্টাডিজ শো দ্যাট, এই যে পরের প্যারাটা সেটাকে আমি যদি তোমাদের এইভাবে পড়িয়ে দিই, কারণ এই লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় যাবে, এখন আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই, এবং অত ধৈর্য ধরে পড়ার মতনও তোমাদের ধৈর্য নেই, কারণ পরীক্ষার সামনে তোমরা সবাই চাইছো যাতে তাড়াতাড়ি যে পোর্শনগুলো আমাদের হয়নি সেগুলোকে শেষ করো। তো এই জায়গাটাতে কি আছে সেটাকে যদি শর্ট করে লেখা যায়, অর্থাৎ কনসাইজ ম্যানারে লেখা যায়, তাহলে কি হবে, এই যে লিপিড বাইলেয়ার, অর্থাৎ সেল যে মেমব্রেন সেই সেল মেমব্রেনটা হচ্ছে লিপিড বাইলেয়ারে, অর্থাৎ দুটো এরম একটা লেয়ার আছে লিপিডের, এরম একটা লেয়ার আছে, এবং সেই যে লিপিড বাইলেয়ার তার যে পোলার হেডগুলো সেগুলো হচ্ছে আউটসাইডে, অর্থাৎ এরকম হচ্ছে এরম মতো হচ্ছে লিপিড বাইলেয়ার। ওকে, বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই। এই যে গোল গোলগুলো এগুলো হচ্ছে পোলার হেড, আর এটা হচ্ছে নন পোলার টেল। তো পোলার হেডগুলো হচ্ছে আউটসাইডে থাকবে, আর নন পোলার টেল যেগুলো সেগুলো হচ্ছে ইনসাইডে থাকবে। এবার পোলার হেডগুলো আউটসাইডে থাকছে মানে ওগুলো হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ পোলার হেডগুলো দেখো বাইরের দিকে থাকছে, এদিকেও এদিকটা যদি দেখি পোলার হেড হচ্ছে বাইরের দিকে থাকছে, আর টেলগুলো হচ্ছে ভিতরের দিকে থাকছে, অর্থাৎ সেল মেমব্রেনের ডবল যে লেয়ার তার হচ্ছে ভিতর দিকে হচ্ছে এই টেলগুলো থাকছে, অর্থাৎ টেলগুলো কি জলের থেকে দূরে থাকছে, জল এই এদিকেও আছে জলীয় অংশ, তাহলে জলের থেকে টেলগুলো দূরে থাকছে মানে সেগুলো হাইড্রোফোবিক পার্ট, আর যেগুলো হচ্ছে পোলার পার্ট সেগুলো হচ্ছে হাইড্রোফিলিক পার্ট। তাহলে তোমাদের যদি বলে যে আমাদের সেল মেমব্রেনে পোলার হেড অর্থাৎ হাইড্রোফিলিক যে পার্টগুলো লিপিড বাইলেয়ারে সেগুলো কোন দিকে থাকে, আউটসাইড না ইনসাইড, তাহলে আমাদের মনে করতে হবে যে হাইড্রোফিলিক পার্ট মানে সেগুলো জলকে ভালোবাসে, মানে সেগুলো বাইরের দিকে থাকবে, কারণ বাইরের দিকেই জলীয় অংশ থাকে।
আর যেগুলো নন পোলার টেল সেগুলো ইনসাইড অর্থাৎ হাইড্রোফোবিক থাকবে। এটাই তোমাদের এই জায়গাটাতে পুরোটাই হচ্ছে বলা আছে। এই দেখো, এই যে লিপিড বাইলেয়ার, লিপিড দ্যাট আর অ্যারেঞ্জড ইন হচ্ছে বাইলেয়ার, যার মধ্যে দেখো পোলার হেড বলছে টুয়ার্ডস আউটসাইড আর হাইড্রোফোবিক টেল হচ্ছে টুয়ার্ডস ইনার পার্ট। এবারে বলছে এটাই এনশিওর করে যে নন পোলার টেল অফ স্যাচুরেটেড হাইড্রোকার্বন ইজ প্রোটেক্টেড ফ্রম দ্য অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। বোঝাই গেল যে এই যে ছবিটা আছে এখানে কি এই গোল গোলগুলো হচ্ছে পোলার হেড, আর এই যে কিরিকিটির মতো ঝুলে আছে এগুলো হচ্ছে নন পোলার টেল। তো এই যে নন পোলার টেলগুলো ইনসাইডের দিকে আছে, অর্থাৎ এগুলো এটা দিয়ে প্রোটেক্ট করা আছে। তো সেটাই বলছে দিস দ্য লিপিড কম্পোনেন্ট অফ দ্য মেমব্রেন মেনলি কনসিস্ট অফ ফসফোগ্লিসারাইড। তো মেন তোমাদের কোশ্চেন যেটা লিপিড বাইলেয়ার, যেটা আমি এখানে লিখে রেখেছি এই জায়গাটার কোশ্চেন, আর তারপরে যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে এই যে লিপিড কম্পোনেন্ট অফ দ্য মেমব্রেন মেনলি কনসিস্ট কী ধরনের লিপিড দিয়ে, সেটা হচ্ছে ফসফোগ্লিসারাইডস। ওকে, তারপরে আসছে পরের যে পার্টটা আছে সেটাকে যদি আবার কনসাইজ ম্যানারে লেখা হয় তাহলে এইটুকুনি হবে। কি বলছে যে লিপিড যেমন বাইলেয়ার আছে প্লাজমা মেমব্রেনে, ঠিক একইভাবে অলসো হ্যাভ প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট উইথ লিপিড বাইলেয়ার। অর্থাৎ এই যে প্লাজমা মেমব্রেনে আমরা ছবিটা দেখছি এখানে লিপিড তো আছে বেশিরভাগ অংশটা জুড়ে, অর্থাৎ লিপিডের দুটো লেয়ার আছে, কিন্তু এছাড়া প্রোটিন এবং কার্বোহাইড্রেটও কিন্তু আছে। তাহলে আমরা কি লিখলাম, অলসো হ্যাভ প্রোটিন এবং কার্বোহাইড্রেট। এবং এই যে প্রোটিনটা আছে না, প্রোটিন আবার দু রকমের আছে, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তো এই যে দুটো ভাগ করা হলো, এই দুটো ভাগ কিসের ওপর ডিপেন্ড করে করা হলো, এই যে ইজ অফ এক্সট্রাকশন, ডিপেন্ডিং অন দ্য ইজ অফ এক্সট্রাকশন। অর্থাৎ আমরা যদি চাই যে ওই প্রোটিনটাকে আমরা বার করে ফেলবো প্লাজমা মেমব্রেন থেকে, তাহলে আমরা যেটাকে সহজে বার করতে পারবো সেটাকে একটা দিকে রাখলাম, যেটাকে পারবো না বার করতে সেটাকে একদিকে রাখলাম, করে আমরা দুটো ভাগে ভাগ করলাম, পেরিফেরাল প্রোটিন আর ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন হচ্ছে মেমব্রেনের সারফেসে থাকে, আর ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে মেমব্রেনের ভিতর হচ্ছে, যেটাকে বলি আমরা বাংলায় গ্রথিত থাকে, মানে মেমব্রেনের ভেতরে হচ্ছে ঢোকানো থাকে, সেটাকে বলছি ইন্টিগ্রাল প্রোটিন। এই যে এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, দেখো মেমব্রেনের মানে ভেতরে ঢোকানো আছে। আর পেরিফেরাল প্রোটিন কোনগুলোকে বলবো, যেগুলো মেমব্রেনের ওপরে মনে করা আছে, সারফেসে আছে। তো লিখে দিয়েছি পেরিফেরাল প্রোটিন সারফেস অফ সেল মেমব্রেনে আছে, ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে টোটালি বারিড মানে ভেতরে ঢোকানো আছে টু দ্য সেল মেমব্রেন। তারপরে যেটা ইম্পর্টেন্ট আসছে সেটা হচ্ছে আরবিসিতে আমাদের 52% হচ্ছে প্রোটিন আছে, 40% লিপিড আছে। এখান থেকে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসে অনেক সময় দিয়ে দেবে 52% মনে করো লিপিড আছে, 40% প্রোটিন আছে, 52% কার্বোহাইড্রেট আছে, 40% প্রোটিন, এইভাবে হচ্ছে ঘুরিয়ে দেবে। কিন্তু তোমাকে এটা ঠিক করে জানতে হবে যে 52% প্রোটিন, 40% লিপিড, এটা থেকে কিন্তু কোশ্চেন আসে এবং অপশনগুলো এমনই থাকে যে তোমার সহজেই গুলিয়ে যাবে। তো সেই জন্য এটা খুব মন দিয়ে এই জায়গাটা পড়বে। কোনোটাই আমি কিন্তু এনসিইআরটির বাইরে করিনি, এই যেটা পড়ালাম সেটা দেখো পুরোটাই তোমাদের এই পোর্শনটায় আছে। দেখো আমি বলে দিচ্ছি, দেখো অলসো হ্যাভ প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। আমরা দেখেছি যে সেল মেমব্রেন কি প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে এবং তাদের রেশিওটা ডিফারেন্ট থাকে। এই যে এরিথ্রোসাইটের মেমব্রেনে হচ্ছে 52% প্রোটিন অ্যান্ড 40% লিপিড, যেটা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমাদের নিটের জন্য, তারপরে যেটা বললাম যে ইজ অফ এক্সট্রাকশনের ডিপেন্ডে কি দুটো প্রোটিনে ভাগ করেছে, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন হচ্ছে সারফেস অফ দ্য মেমব্রেন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে টোটালি বারিড ইন দ্য মেমব্রেন থাকে। তাহলে আমাদের দেখো এই পার্টটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে সেল মেমব্রেনের যে এই পুরো যে এই পেজটায় যা আছে আমরা কিন্তু সবটাই জেনে গেলাম এবং কোন জায়গাগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলোও আমরা জেনে গেলাম। এবার আসছে পরের পার্টটায় কি বলছে, পরের পার্টটায় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আবার আমি সেই একইভাবে তোমাদের লিখে রেখেছি, যাতে তোমাদের এই এত পড়তে না হয়, পয়েন্ট ওয়াইজ পড়লে দেখবে সহজে মনেও থাকে এবং তাড়াতাড়িও হয়ে যায়। তো সেখানে কি আছে দেখো, এই পরের পাতাটায় বলছে ফ্লুইড মোজাইক মডেল, যেটা হচ্ছে মোস্ট
অ্যাকসেপ্টেড সেল মডেল অফ সেল মেমব্রেন, অর্থাৎ সেল মেমব্রেনের কীরকম হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, তার উপর হচ্ছে অনেকগুলো মডেল তৈরি হয় এবং তার মধ্যে যেটা বেশিরভাগ লোকজন অ্যাকসেপ্ট করে সেই মডেলটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিটের জন্য হয়ে গেল যে মোস্ট অ্যাকসেপ্টেড মডেল অফ সেল মেমব্রেন কোনটা, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এবং সেটা কারা প্রপোজ করেছিল, সায়েন্টিস্ট সিঙ্গার এবং নিকলসন, কত সালে, 1972 সালে। তাহলে এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ফ্লুইড মোজাইক মডেলে কি বলেছিল, কোয়াসি ফ্লুইড অফ নেচার অফ লিপিড বলেছিল। এবং এই যে লিপিডটা কোয়াসি ফ্লুইড, তার জন্য কি কি অ্যাডভান্টেজ হয়েছিল, সেই অ্যাডভান্টেজগুলো হচ্ছে কি হয়েছিল, মানে লিপিডটা হচ্ছে কোয়াসি ফ্লুইড, মানে কিছুটা কিছুটা ফ্লুইড নেচার, কিছুটা কিছুটা সলিড নেচার, সেটাকে বলা হয় কোয়াসি ফ্লুইড নেচার। এবং এই যে নেচারটা, এই নেচারের জন্য কি কি মানে লিপিড যে আছে সেল মেমব্রেনের বাইলেয়ারে, তার এই নেচারটার জন্য কি কি অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজে বলছে ল্যাটারাল মুভমেন্ট অফ প্রোটিন উইদিন দ্য লেয়ার, অর্থাৎ এরকম তো আমাদের বাইলেয়ারটা আছে, আমাদের বাইলেয়ারটা আছে, এবার বাইলেয়ারের মধ্যে কি আছে, প্রোটিন আছে। এবার এটা যদি কোয়াসি ফ্লুইড নেচার হওয়ার জন্য প্রোটিনটা কি হতো, ল্যাটারাল মুভমেন্ট করতে পারতো, চাইলে এদিকে যেতে পারতো, এদিকেও যেতে পারতো। তাহলে প্রোটিনের একটা ল্যাটারাল মুভমেন্ট অফ প্রোটিন উইদিন দ্য লেয়ার, উইদিন লেয়ারে প্রোটিন ল্যাটারাল মুভমেন্ট করতে পারতো। এবং এই যে ল্যাটারাল মুভমেন্ট অফ প্রোটিন, এর ওপরেই হচ্ছে দিস এবিলিটিটাকে বলা হয় ফ্লুইডিটি। এই যে দেখো, দিস এবিলিটি টু মুভ উইদিন দ্য মেমব্রেন ইজ মেজার্ড অ্যাজ ইটস ফ্লুইডিটি, অর্থাৎ যেখানে এই মুভমেন্ট অর্থাৎ প্রোটিনের মুভমেন্টটা বেশি থাকে, ল্যাটারাল মুভমেন্ট, তার ফ্লুইডিটিটা বেশি থাকে সেই সেল মেমব্রেনে, যার কম থাকে তার ফ্লুইডিটি সেল মেমব্রেনে কম থাকে। এবারে হচ্ছে এই যে দ্য ফ্লুইড নেচার, এটা ইম্পর্টেন্ট ফর কিসের জন্য, সেল গ্রোথ, ইন্টারসেলুলার জাংশন, সিক্রেশন, এন্ডোসাইটোসিস, সেল ডিভিশন এটসেট্রা। তো এই যে পোর্শনটা, এই পোর্শনটাই কিন্তু আমি যেটা তোমাদের পয়েন্ট ওয়াইজ দিয়েছি, এটাই তোমাদের এই পুরো পোর্শনটায় লেখা আছে, এখান থেকে এখান অবধি। তাহলে আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। মেন যেখানটা ইম্পর্টেন্ট, যদি পরীক্ষক এই জায়গা থেকে কোশ্চেন তুলতে আসে, তাহলে সহজেই সে প্রথম যে কোশ্চেনটা, মানে খুব সিম্পল কোশ্চেন করতে চাইলে ফার্স্টেই করবে যে মোস্ট অ্যাকসেপ্টেড মডেল অফ সেল মেমব্রেন কোনটা, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সেটা কে প্রপোজ করেছিল, সিঙ্গার এবং নিকলসন 1972 সালে। ওকে, এবং যদি কঠিন কোশ্চেন চায় তাহলে এই কোয়াসি ফ্লুইড নেচার অফ লিপিড বা এই ফ্লুইডিটি এইখান থেকে হচ্ছে কোশ্চেন করতে পারে, কিন্তু এর বাইরে কোশ্চেন হবে না। ওকে, তারপরে আসছে আমাদের এই যে সেল মেমব্রেন, সেল মেমব্রেনের ফাংশন, অর্থাৎ এই অবধি হচ্ছে পুরো স্ট্রাকচার নিয়ে কথা হলে এবার আসছে ফাংশন। ফাংশনে কি আসছে, ফাংশনে সেল মেমব্রেনের ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট করা, অর্থাৎ কোনো একটা মলিকিউলসকে তার অ্যাক্রসে ট্রান্সপোর্ট করা। এই যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্ট আমরা আগেই জেনেছি যে সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ সবাইকে যে ট্রান্সপোর্ট করে দেয় তা নয়, সে সিলেক্টিভলি ভাবে হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকে কিছু কিছু মলিকিউলসকে। এবারে এই যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টকে এই যে পার্টটা লেখা আছে এখানে দেখো লিখে দিয়েছি। ট্রান্সপোর্ট হচ্ছে দু ধরনের, প্যাসিভ এবং অ্যাক্টিভ। প্যাসিভ কখন বলবো, যখন সেল মেমব্রেনের থ্রু কোনো মলিকিউলস হচ্ছে বাইরে থেকে ভিতর যাচ্ছে বা ভিতর থেকে বাইরে, যাই কিছু ট্রান্সপোর্ট হোক না কেন, কোনো রকম এনার্জির ব্যবহার হচ্ছে না বা এনার্জি দরকার হচ্ছে না, তখন তাকে বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। আর যখন এনার্জির দরকার হবে তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কোনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে যদি হয় মানে ট্রান্সপোর্ট, তখন হবে প্যাসিভ ট্রান্সপোর্ট। অর্থাৎ মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অর্থাৎ এটা একটা সেল মেমব্রেন, তো এ বি এটা সেল মেমব্রেন। এই সাইডে মনে করো কোনো একটা মলিকিউলস খুব বেশি পরিমাণে আছে, এই সাইডে হচ্ছে অপেক্ষাকৃত কম পরিমাণে আছে। তাহলে যদি মলিকিউলসগুলো এদিক থেকে এদিকে আসে তাহলে কি হবে, বেশি থেকে সে কমে আসছে, তাহলে তার কোনো এনার্জির দরকারই হবে না, তখন তাকে বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। আর যদি কোনো মলিকিউলস এদিক থেকে এদিকে যায়, অর্থাৎ কম থেকে বেশিতে যাচ্ছে, তাহলে কি হবে, তার একটা এনার্জির দরকার হবে, তখন সেই ট্রান্সপোর্টটাকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অর্থাৎ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেদিকে সেদিকে যদি যায় তাহলে তাকে প্যাসিভ, আর যদি এগেনস্টে যায় তখন তাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হবে। এবং প্যাসিভ ট্রান্সপোর্টে এনার্জির দরকার হবে না, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যেহেতু এগেনস্টে যাচ্ছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে, তাই সেটাতে এনার্জি দরকার হবে। এই জিনিসগুলো বুঝে নাও, তাহলে দেখবে আর মনে রাখার দরকারই হবে না, যা কোশ্চেন দেবে তোমরা পারবে।
ওকে, এবারে প্যাসিভ ট্রান্সপোর্ট আবার দু ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, একটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশন কাদের ক্ষেত্রে হয়? সিম্পল ডিফিউশন হচ্ছে যে সমস্ত নিউট্রাল সলিউটস, এই যে নিউট্রাল যে সলিউটসগুলো আছে সেগুলো কি মে মুভ অ্যাক্রস দ্য মেমব্রেন বাই দ্য প্রসেস অফ সিম্পল ডিফিউশন। অর্থাৎ তোমাদের যদি কোশ্চেন আছে যে নিউট্রাল সলিউটস কি প্রসেসের মাধ্যমে অ্যাক্রস মানে মেমব্রেনের অ্যাক্রস মুভ করে, তাহলে হবে সিম্পল ডিফিউশন। আর এই সিম্পল ডিফিউশনের মাধ্যমেই যদি আমাদের ওয়াটার মুভ করে তখন তাকে আমরা বলবো একটা নতুন শব্দ, সেটা হচ্ছে অসমোসিস। ওকে, দেখো water may also move across this membrane from higher to lower concentration, তখন তাকে আমরা কি বলবো? movement of water by diffusion is called osmosis। তাহলে সিম্পল ডিফিউশনেই যখন ওয়াটার মুভ করবে তখন তাকে আমরা বলবো অসমোসিস। ওকে, তাহলে সিম্পল ডিফিউশনটা হয়ে গেল। কিন্তু যখন মনে করো এটা পোলার নয়, এটা তো নিউট্রাল ছিল, এবার মনে করো পোলার হলো, পোলার কোনো মলিকিউলস এলো, সে তো লিপিডের থ্রু আসতে পারবে না, তাকে তখন কি করতে হবে? একটা তার দরজা লাগবে, তার মধ্যে দিয়ে অর্থাৎ একটা কেরিয়ার প্রোটিন লাগবে, যার মাধ্যমে সে বাইরে থেকে ভিতরে বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এতেই আসবে, কারণ প্যাসিভ অর্থাৎ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকেই আসবে, কিন্তু সে এমনি আসতে পারবে না, যেটা সিম্পল ডিফিউশন বা অসমোসিসে হচ্ছে। এর ক্ষেত্রে একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে, কারণ এটা চার্জড পার্টিকেল, পোলার মলিকিউল, সেই জন্য ক্যারিয়ার প্রোটিনের থ্রু যখন হচ্ছে ডিফিউশনটা হবে তখন তাকে ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা বলবো। এ দেখো পোলার মলিকিউলস অ্যাজ দ্য পোলার মলিকিউলস কি থ্রু বাইলেয়ারের থ্রু পাস করতে পারে না, সেই জন্য তাদের একটা ক্যারিয়ার প্রোটিন দরকার হয়, এবং একে আমরা কি বলবো? মেমব্রেন টু ফ্যাসিলিটেট দেয়ার ট্রান্সপোর্ট। অর্থাৎ এই ক্যারিয়ার প্রোটিনটা কি করে? এই ট্রান্সপোর্টটাকে ফ্যাসিলিটেট করে, অর্থাৎ সাহায্য করে, তাড়াতাড়ি করে দেয়, তো সেই জন্য এটাকে আমরা বলবো ফ্যাসিলিটেড ডিফিউশন। ওকে, এবারে বলছে if few ions or molecules are transported across the membrane against their concentration gradient, এই যে against কিছু আয়ন্স হচ্ছে যাতায়াত করে, তখন তাকে আমরা বলি from lower to higher concentration। against মানে lower to higher, এমনি তো হায়ার টু লোয়ার যায়, এটা লোয়ার টু হায়ার, তো সেই জন্য তখন কি হয়? সাচ ট্রান্সপোর্ট ইজ এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস, অর্থাৎ এনার্জি লাগে, তখন তাকে আমরা বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এক্সাম্পল হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের দিয়ে দেবে সোডিয়াম পটাশিয়াম পাম্পে কি ধরনের ট্রান্সপোর্ট হয়, তখন মনে করতে হবে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে থাকে। তাহলে যে জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই যে পুরো পার্টটা দেখবে, এই জায়গাটাই কিন্তু কনসাইজ ম্যানারে আছে, আমি আছে কিনা সেটা দেখানোর জন্য কিন্তু পুরো পার্টটা তোমাদের পড়ে দেখালাম, যে পুরো পার্টটাই কিন্তু আমাদের এই জায়গাটার মধ্যেই আছে লেখা। ওকে, এবারে আসছি আমরা সেল ওয়াল। সেল মেমব্রেন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। সেল ওয়াল থেকে কি কি ইম্পর্টেন্ট? সেল ওয়াল থেকে মেনলি যেটা ইম্পর্টেন্ট পুরোটাই আমরা পড়বো, তার আগে যেটা বলে দিই যে মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালগা হ্যাভ সেল ওয়াল, অর্থাৎ অ্যালগার সেল ওয়াল কি কি দিয়ে মেড? সেলুলোজ, গ্যালাক্টেন্স, ম্যানেন্স অ্যান্ড মিনারেলস লাইক ক্যালসিয়াম কার্বোনেট। আর while in other plant it consists of cellulose, hemicellulose, pectin and protein। এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের নিটের জন্য। তোমাদের দিয়ে দিল যে অ্যালগার সেল ওয়ালে কি কি আছে বলে, এইটাও অপশনে দিল, এটাও অপশনে দিল, তখন যেন দুটো গুলিয়ে না যায়, এটা অ্যালগার সেলে আছে, এইগুলো হচ্ছে প্ল্যান্ট সেলে আছে। এই জায়গাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জায়গা হচ্ছে যেটা পরের পার্টটা আছে, যেটা বলছে দ্য সেল ওয়াল অফ ইয়ং প্ল্যান্ট সেল, দ্য primary wall is capable of growth which gradually diminish as the cell matures, and the secondary wall is formed on the inner side of the cell। অর্থাৎ একটা সেল এরকম হচ্ছে একটা প্ল্যান্ট সেল, সেই প্ল্যান্ট সেলের হচ্ছে যে ওয়ালটা আছে তার হচ্ছে বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে প্রাইমারি ওয়াল, এবং প্রাইমারি ওয়ালটাই কি হয়? গ্রোথে হচ্ছে ক্যাপেবল হয়। আস্তে আস্তে যখন সেলটা গ্রোথ হয় এবং ম্যাচিওর হয়ে যায় তখন কি হয়? এই প্রাইমারি ওয়ালটা আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যায়, অর্থাৎ আর দেখা যায় না, তখন সেকেন্ডারি ওয়াল একটা ফর্ম হয়, যেটা হচ্ছে প্রাইমারি ওয়ালের ভিতর দিকে হচ্ছে তৈরি হয়। এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যে সেকেন্ডারি ওয়ালটা কোথায় থাকে। সেকেন্ডারি ওয়াল ইজ ফর্মড অন দ্য ইনার সাইড অফ দ্য সেল, এটা থেকে কিন্তু কোশ্চেন তোলে যে সেকেন্ডারি ওয়ালটা প্রাইমারি ওয়ালের কোথায় থাকে, বা সেকেন্ডারি এই যে ওয়াল ইজ ফর্মড অন দ্য ইনার,
ইনার সাইড অফ দ্য সেল, আউটার সাইড অফ দ্য সেল এরম দিতে পারে। অর্থাৎ ইনার সাইড অফ দ্য সেল মানে টুয়ার্ডস মেমব্রেন, কারণ সেল ওয়ালের পরে হচ্ছে মেমব্রেন থাকে, তাহলে সেল ওয়ালের হচ্ছে ইনার সাইড মানে কি টুয়ার্ডস মেমব্রেনের দিকে হচ্ছে এই সেকেন্ডারি ওয়ালটা থেকে থাকে। তাহলে এখানে হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট আমাদের নিটের জন্য পয়েন্ট হয়ে গেল। তারপরে হচ্ছে দুটো ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মিডল ল্যামেলা সম্বন্ধে আমাদের জানতে হবে আর প্লাজমোডেজমাটা। মিডল ল্যামেলা কাকে বলে? দেখো তোমাদের যদি আমি একটা ছবি দেখাই তাহলে মনে হয় তোমাদের বেশি ক্লিয়ার হবে। দেখো এই যে দুটো সেলস, এই দুটো সেলসের মাঝে এই যে কমলা কালারের অরেঞ্জ কালারের যে দাগটা না, এইটা হচ্ছে মিডল ল্যামেলা। দেখো এখানে দেওয়া আছে এইটা হচ্ছে প্রাইমারি ওয়াল, এই যে প্রাইমারি ওয়াল, তার ইনার সাইডে হচ্ছে সেকেন্ডারি ওয়াল, তার ভিতরে হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে এখান থেকে আমাদের যে আগের লাইনটা সেটাও ক্লিয়ার হলো যে সেকেন্ডারি ওয়ালটা টুয়ার্ডস প্লাজমা মেমব্রেনে তৈরি হয়। ওকে, এবং মিডল ল্যামেলাটাও ক্লিয়ার হলো যে দুটো সেলসের মাঝে এই যে মাঝে অরেঞ্জ কালারের যেটা, সেটা হচ্ছে মিডল ল্যামেলা। এবং এটা যে মেইন কম্পোনেন্ট সেটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট এটাই তোমাদের নিটের জন্য ইম্পর্টেন্ট, যে মিডল ল্যামেলার কম্পোনেন্টটা কি মেনলি হচ্ছে ক্যালসিয়াম পেকটেট। এবং এটার কাজটা কি, দুটো ডিফারেন্ট নেবার সেলস, এই যে দুটো ডিফারেন্ট দেখো নেবার সেলসকে হচ্ছে আটকে রাখা, অর্থাৎ গ্লু, এই যে গ্লুজ দ্য ডিফারেন্ট নেবারিং সেলস টুগেদার। ওকে হলো। তারপরে বলছে যে প্লাজমোডেজমাটা কি, প্লাজমোডেজমাটা হচ্ছে দ্য সেল ওয়াল অ্যান্ড দ্য মিডল ল্যামেলা মে বি ট্রাভার্সড বাই প্লাজমোডেজমাটা হুইচ কানেক্ট দ্য সাইটোপ্লাজম অফ দ্য নেবারিং সেলস। অর্থাৎ দুটো নেবারিং সেলসকে কানেক্ট করে রাখে যেটা, সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা, যেটা জুড়ে রাখে, যেটা একসাথে হোল্ড করে দুটো নেবারিং সেলকে, সেটা হচ্ছে মিডল ল্যামেলা। আর দুটো নেবারিং সেলকে যারা কানেক্ট করে, অর্থাৎ যে পাথটা কানেক্ট করে সেটাকে বলছি প্লাজমোডেজমাটা। তো দুটো যেন ক্লিয়ার থাকে। এবং মিডল ল্যামেলা কী দিয়ে তৈরি, সেটা হচ্ছে মেনলি থাকে ক্যালসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম পেকটেট দিয়ে কোশ্চেন এসেছে এবং আসতেও পারে। তো সেল ওয়ালের এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চারটে জায়গা। আর ওপরের যে জায়গাটা আছে সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন পার্ট বলতে পারো, বা ওটা জানার জন্য। তো ওখানটা আমি একবার বলে দিই যে এটা হচ্ছে একটা নন লিভিং রিজিড স্ট্রাকচার, অর্থাৎ সেল ওয়াল কিন্তু লিভিংস নয়, নন লিভিং, একটা রিজিড স্ট্রাকচার, সেটাকে সেল ওয়াল বলে, যেটা হচ্ছে ফর্ম করে আউটার কভারিং হচ্ছে প্লাজমা মেমব্রেন ফাঙ্গি অ্যান্ড প্ল্যান্টস। ফাঙ্গি এবং প্ল্যান্টসের প্লাজমা মেমব্রেনের আউটার কভারে সেল ওয়াল থাকে। এবং সেল ওয়ালের কী কী কাজ সেটা এখানে বলেছে, যে এটা শেপ, সেলসকে শেপ দেয়, প্রোটেক্ট করে সেলকে ফ্রম মেকানিক্যাল ড্যামেজ অ্যান্ড ইনফেকশন, এবং সেল টু সেল ইন্টারাকশন, এই যে প্লাজমোডেজমাটা থ্রু সেল টু সেল ইন্টারাকশন করে, এবং কি করে প্রোভাইড ব্যারিয়ার টু আনডিজারেবল মলিকিউলস। অর্থাৎ একটা প্রোটেকশন হচ্ছে দেয়, মেনলি প্রোটেকশন দেয়, সেফ দেয়, এবং দুটো সেলসের মধ্যে ইন্টারাকশন করতে সাহায্য করে। তো এই গেল আমাদের সেল ওয়াল। এবার আসছে এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম থেকে মেন যে জায়গাগুলো থেকে যেটা তোমাদের জানার, সেটা হচ্ছে দেখো আমাদের যে সেলসের সাইটোপ্লাজমে হচ্ছে অনেক অর্গানেলস থাকে। তো সেই অর্গানেলসগুলো সবকটার কিন্তু কাজ আলাদা আলাদা, কিন্তু কাজ আলাদা আলাদা ঠিকই, কিন্তু কিছু কিছু অর্গানেলসে দেখা গেছে যে তাদের কাজ আলাদা আলাদা ঠিকই, কিন্তু তাদের মধ্যে কাজের মধ্যে একটা ইন্টার কানেকশন আছে। অর্থাৎ মনে করো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, তিনজনে আলাদা আলাদা কাজ করে ঠিকই, কিন্তু এ এই কাজ একটা কাজ করলে তবে বি তার কাজটা করতে পারবে, আবার বি করলে সি তার কাজটা করতে পারবে। অর্থাৎ তারা একটা কোয়ার্ডিনেট ম্যানারে তাদের কাজটা করে থাকে। তো সেই সমস্ত অর্গানেলসগুলোকে একসাথে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। যারা এরকম কোনো কোয়ার্ডিনেট ম্যানার যাদের ফাংশনে নেই অন্য কোনো অর্গানেলসের সাথে, তাদের কিন্তু এই এন্ডোমেমব্রেন সিস্টেমে ধরা হয় না। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমে কারা থাকে, যে মেনি অফ দিস আর কনসিডার টুগেদার অ্যাজ অ্যান endomembrane system because their function are coordinated। মানে কিছু কিছু অর্গানেলসে দেখা গেছে যে ফাংশনগুলো ডিস্টিংক্ট, মানে আলাদা অর্গানেলসগুলো, কিন্তু তারা একটা কোয়ার্ডিনেট ম্যানারে তারা কাজ করে। তো সেই জন্য তাদেরকে একসাথে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। তো এন্ডোমেমব্রেন সিস্টেম কেন, মানে কাদের মানে কাকে বলা হয় সেটা আমরা জানলাম। এবারে
যে অর্গানেলসগুলোকে ধরা হয়, মানে যে অর্গানেলসগুলোর সেলসের মধ্যে যে অর্গানেলসগুলোর ফাংশন কোঅর্ডিনেট, সেই অর্গানেলসগুলো আমাকে জানতে হবে। তারা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে ইনক্লুড কি কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম অ্যান্ড ভ্যাকুলস। তো এই চারটে জিনিসই কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে ইনক্লুড। তো এখান থেকে তাহলে কিরম কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে ইনক্লুড না ইনক্লুড নয়, এরমভাবে কোশ্চেন আসবে। তখন তোমাকে মনে করতে হবে যে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে ইনক্লুড ছিল চারটে অর্গানেলস, কি কি, একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, 2 নম্বর হচ্ছে গলগি কমপ্লেক্স, 3 নম্বর হচ্ছে লাইসোজোম, 4 নম্বর হচ্ছে ভ্যাকুলস। যখন আমরা প্রত্যেকটা নিয়ে পড়বো, এখনই পড়বো, তখনই ফাংশনগুলো যখন দেখবো তখনই বুঝে যাব যে প্রত্যেকটা ফাংশন কিন্তু একটা একটার সাথে হচ্ছে জড়িয়ে আছে, অর্থাৎ কোঅর্ডিনেট ম্যানার। তো যখনই ফাংশনগুলো জেনে যাব তখনই কিন্তু আমাদের এই কোশ্চেনটার জন্য আর আলাদা করে মনে রাখার দরকার পড়বে না। ফাংশনগুলো দেখলেই বোঝা যাবে যে কোনটা কার সাথে জড়িয়ে আছে, এবং সেই যে চারটে অর্গানেলস, এই চারটে অর্গানেলসকেই বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। এবার বলছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম আর নট কোঅর্ডিনেট উইথ দ্য অ্যাভাব কম্পোনেন্ট, সেই জন্য এরা কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে পড়ে না। ওকে, তো অনেক সময় কোশ্চেন আসে যে মাইটোকন্ড্রিয়া কি এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে ইনক্লুড, ট্রু অর ফলস, তখন তোমাদের লিখতে হবে না। তাহলে আমাদের মেইনলি জানতে হবে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কোন অর্গানেলসগুলো পড়ে, বাকিগুলো নয়। ওকে, তাহলে এই একটা একটা অর্গানেলস সম্বন্ধে আমরা জানি, তাহলে তাদের ফাংশনগুলোও জেনে যাবো, তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কোনটা কোনটা ইনক্লুড আছে সেটাও আমরা সহজে মনে রাখতে পারবো। তো ফার্স্টে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখি, তাহলে এখান থেকে আমাদের কী কী জিনিস মনে রাখা, সেটা হচ্ছে দেখো, যেটা ফার্স্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে এই কটা পয়েন্ট আমাদের জানতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ডেফিনেশন, তারপরে একটা লুমিনাল এক্সট্রালুমিনাল আছে, তারপর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাদের সিচুয়েশন এবং তাদের ফাংশন, এই কটা জিনিস জানতে হবে। তো ডেফিনেশনের পয়েন্টটা হচ্ছে আমাদের এইখানে বলা আছে, নেটওয়ার্ক অর রেটিকুলাম অফ টাইনি টিউবুলার স্ট্রাকচার স্ক্যাটার্ড ইন দ্য সাইটোপ্লাজম, দিস ইজ কল্ড দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ সেলসের সাইটোপ্লাজম স্ক্যাটার্ড ওয়েতে একটা টাইনি টিউবুলার স্ট্রাকচার, এই যে দেখো টাইনি টিউবুলার হচ্ছে একটা স্ট্রাকচার, হচ্ছে এইভাবে স্ক্যাটার্ড থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে এইগুলো হচ্ছে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের স্ক্যাটার্ড ওয়েতে এই টাইনি টিউবুলার স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। এবং এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু এই যে ইন্ট্রাসেলুলার যে স্পেসটা, ইন্ট্রাসেলুলার মানে একটা সেলসের ভিতরে যে স্পেসটা, ইন্টার মানে দুটো সেলসের মাঝখানে, ইন্ট্রা মানে হচ্ছে একটা সেলসের মধ্যে, তো এখানে ইন্ট্রাসেলুলার মানে একটা সেলসের মধ্যে যে স্পেসটা, সেই স্পেসটাকে এই যে টাইনি টিউবুলার স্ট্রাকচারগুলো কিন্তু দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে লুমিনাল, একটা হচ্ছে এক্সট্রা লুমিনাল। লুমিনাল কাকে বলছি, এটা হচ্ছে টিউবুলার স্ট্রাকচার, অর্থাৎ এই যে মধ্যখানের অংশটা এটা হচ্ছে লুমিনাল, এই যে আমি যেটাকে নীল করছি এটা হচ্ছে লুমিনাল, আর বাইরের যে পোর্শনটা যেটাকে ভাগ করেছি এটা হচ্ছে এক্সট্রা লুমিনাল। তাহলে আমাদের দুটো পয়েন্ট দেখা কমপ্লিট হয়ে গেল। তারপরের পয়েন্টটা বলছে যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার উপরে যখন রাইবোসোম প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যখন রাইবোসোম প্রেজেন্ট থাকবে না তখন তাকে আমরা বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর রাইবোসোমের উপস্থিতির ওপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করা আছে, রাফ অ্যান্ড স্মুথ। এবারে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার সিচুয়েশন কোথায়, মানে তারা কোথায় অবস্থান করে, তারা হচ্ছে দেখো বলেই দিয়েছে দে আর এক্সটেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস উইথ দ্য আউটার মেমব্রেন অফ দ্য নিউক্লিয়াস। অর্থাৎ এই যে নিউক্লিয়াসের যে আউটার মেমব্রেন, এইটা কন্টিনিউয়াস করে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে তার উপরই কিন্তু রাইবোসোমগুলো অবস্থান করে। অর্থাৎ আরইআর যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি হয়, কন্টিনিউয়াস উইথ দ্য আউটার মেমব্রেন অফ দ্য নিউক্লিয়াস। আর স্মুথ এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম সেটা কোথায় থাকে, সেটা হচ্ছে পরের দিকে থাকে, মানে ফার্স্টে নিউক্লিয়াস, তারপরে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে সিচুয়েশনটা জানা হলো। ফাংশন হচ্ছে এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে রাইবোসোম থাকে, এবং রাইবোসোম কি করে, প্রোটিন সিনথেসিস এবং সিক্রেশনে হেল্প করে। তাহলে রাইবোসোম রাফ এন্ডোপ্লাজমিক যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর অবস্থান করে তাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা, রাইবোসোমের কাজটাই তার কাজ হয়ে যাবে, যে
Rough endoplasmic reticulum is frequently observed in cell actively involved in protein synthesis and secretion. অর্থাৎ আরইআর এর ফাংশনটাই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা এবং সিক্রেশন করা। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কি? সিনথেসিস অফ লিপিড এবং স্টেরয়েড হরমোন এবং সিনথেসিস অফ লিপিড অ্যান্ড স্টেরয়েড হরমোন। অর্থাৎ লিপিড এবং স্টেরয়েড হরমোন এগুলো সিনথেসাইজ করাটাই হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। তাহলে তোমরা দেখো এই পোর্শনটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পোর্শনটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে কিভাবে তোমরা মনে রাখবে বলো তো? যখন মনে করো ফাঁকা টাইমে বসে আছো, মনে করলে যে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একটু মনে করে নিই পরপর করে। ফার্স্টে কি ডেফিনেশন হচ্ছে টাইনি টিউবুলার স্ট্রাকচার যেটা স্ক্যাটার্ড হয়ে আছে সাইটোপ্লাজমে। তারপরে হচ্ছে তারপরে পয়েন্ট ছিল লুমিনাল এক্সট্রা লুমিনাল, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন্ট্রাসেলুলার যে স্পেসটা সেটাকে দুটো ভাগে ভাগ করেছে, লুমিনাল আর এক্সট্রা লুমিনাল। সেকেন্ড পয়েন্ট আমাদের ছিল হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে দুটো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ভাগ হয়েছে কিসের উপস্থিতিতে? রাইবোজোমের উপস্থিতিতে। এটাতে রাইবোজোম আছে, এটাতে রাইবোজোম নেই। তারপরে হচ্ছে সিচুয়েশন, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে নিউক্লিয়াসের কাছেই অবস্থিত, নিউক্লিয়াসের আউটার মেমব্রেনটা কন্টিনিউয়াস হয়ে হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তারপরে অবস্থিত। ফাংশন, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম আছে অর্থাৎ প্রোটিন সিনথেসিস এবং সিক্রেশনে হেল্প করে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে লিপিড সিক্রেশন এবং হচ্ছে আমাদের যে স্টেরয়েড হরমোনগুলো সেগুলো সিনথেসিসে হচ্ছে হেল্প করে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের কমপ্লিট হয়ে গেল। এই চারটে পয়েন্ট মনে রাখলে তোমরা কিন্তু পরীক্ষার জন্য সব কোশ্চেনই পারবে। মেনলি যেখান থেকে কোশ্চেন আছে সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় দেখা যায়, তার কাজ কি, বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় দেখা যায়, তার কাজ কি, এগুলো থেকে। এবারে আসছে গলগি অ্যাপারেচার। গলগি অ্যাপারেচারেও ঠিক ওই রকমই কিছু পয়েন্ট আছে। ফার্স্টের যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে যে সায়েন্টিস্ট ক্যামিলো গলগি হচ্ছে গলগি অ্যাপারেচারটাকে হচ্ছে ডিসকভার্ড করেছিল, অর্থাৎ অবজার্ভ করেছিল ক্যামিলো গলগি ফার্স্ট। তাহলে এটা আসতেই পারে যে ফার্স্ট গলগি অ্যাপারেচার কোন সায়েন্টিস্ট অবজার্ভ করেছিল। তাহলে মনে রাখতে হবে সায়েন্টিস্ট ক্যামিলো গলগি হচ্ছে গলগি অ্যাপারেচার্স হচ্ছে ফার্স্ট অবজার্ভ করেছিল। দেখো গলগি তার নাম অনুসারে এই অর্গানেলসটার নাম দেওয়া হয়েছে গলগি অ্যাপারেচার্স। ওকে, তারপরে আসছে আমাদের সিস্টার্নি ডেফিনেশন এবং অ্যারেঞ্জমেন্ট। ডেফিনেশনে কি আসবে? ডেফিনেশনে এইটা যে ফ্ল্যাট ডিস্ক শেপড স্যাক্স অর সিস্টার্নি, অর্থাৎ সিস্টার্নি কাকে বলছে? এই যে ফ্ল্যাট ডিস্ক শেপড অর্থাৎ ডিস্কের মতো হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার যেগুলো অর্গানেলস পাওয়া যায় তাকে আমরা বলছি সিস্টার্নি। এই অনেকগুলো সিস্টার্নি প্যারালালি হয়ে যায়, এটা একটা সিস্টার্নি, এটা একটা সিস্টার্নি, এগুলো হচ্ছে দেখো ফ্ল্যাট ডিস্ক শেপ স্যাক লাইক স্ট্রাকচার। তো এই সিস্টার্নিগুলো দেখো প্যারালালি অ্যারেঞ্জড হয়ে হচ্ছে গলগি অ্যাপারেচার তৈরি করে। তো এই হলো ডেফিনেশন, এই হলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সিস্টার্নিগুলো প্যারালালি অ্যারেঞ্জড হয়ে গলগি অ্যাপারেচার তৈরি করে। এবং এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে আর একটা জিনিস যেটা আছে দেখো এখানে বলে দিয়েছে যে প্যারালাল টু ইচ আদার। ওকে, তারপরে বলছে যে আমি কিন্তু কোনো পয়েন্টটাই তোমাদের এনসিইআরটির বাইরে এক্সট্রা যে বলছি তা নয়, সব কিন্তু এনসিইআরটির মধ্যেই আছে, তোমাদেরকে সহজে বলে দিচ্ছি আর পরপর লাইন পড়াচ্ছি না, তাতে সময়টা বেশি চাপ। ওকে, তারপর এই যে প্যারালালি অ্যারেঞ্জ আছে তার আবার বলছে ডিস্টিংক্ট কনভেক্স সিস দ্য ফর্মিং ফেস অ্যান্ড দ্য কনকেভ ট্রান্স অর দ্য ম্যাচিউরিং ফেস। অর্থাৎ এই যে দুটো ফেস, অর্থাৎ দুদিকে দুটো ফেস আছে, তার যে ফেসটা ফর্মিং ফেস তৈরি করছে সেটা হচ্ছে কি, সেটাকে সিস ফেসও আমরা বলতে পারি, সেটা কি কনভেক্স হয়ে থাকে এবং সেটা নিউক্লিয়াসের কাছে থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের কাছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তারপরে কি থাকে, তারপরে গলগি অ্যাপারেচার থাকে। এই গলগি অ্যাপারেচারের যে পার্টটা অর্থাৎ যে ফেসটা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াসের দিকে থাকে সেটা হচ্ছে ফর্মিং ফেস বা সিস ফেস তৈরি করে এবং সেটা কি হয়, সেটা কনভেক্স হয়। আর যে ফেসটা উল্টো দিকে থাকে সেই ফেসটা হচ্ছে ম্যাচিউরিং ফেস বা ট্রান্স ফেস বা সেটা হচ্ছে কনকেভ হয়ে থাকে। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এই সিস ফেসটা কী রকমের, কনভেক্স না কনকেভ, বা ফর্মিং ফেজের আর একটা নাম কি, সিস না ট্রান্স, এইভাবে। তারপরে আসছে পরের পার্টে কি বলছে, দ্য সিস অ্যান্ড ট্রান্স ফেস অফ দ্য অর্গানেল আর এন্টায়ারলি ডিফারেন্ট বাট ইন্টারকানেক্টেড। মানে দুটো হচ্ছে
এন্টায়ারলি ডিফারেন্ট। এদিকটাকে যেটা নিউক্লিয়াসের দিকে সেটাকে আমরা বলছি সিস, যেটা নিউক্লিয়াসের উল্টো দিকে সেটাকে আমরা বলছি ট্রান্স। তারা দুটো আলাদা ফেস, কিন্তু তারা দুজনে দুজনের সাথে কিন্তু ভেতরে ভেতরে কানেক্টেড থাকে। এরপরে আসছে মেন ফাংশন, অর্থাৎ গলগি অ্যাপারেচারের ফাংশনটা কি, এই ফাংশনটা আমরা এই ছবিটার মাধ্যমে বুঝবো। যদি গলগি অ্যাপারেচারের মেইন ফাংশন বলা যায় তাহলে হচ্ছে সেটা প্যাকেজিং মেটেরিয়ালস, অর্থাৎ মেটেরিয়ালস কিছু প্যাকেজ করা এবং সেটাকে মডিফাই করা, ম্যাচিওর করা। তো সেটা দেখো এইভাবে এই জায়গাটাতে কি বলা আছে, এইটাই বলা আছে যে এন্ডোপ্লাজমিক, মনে করো এই একটা সেলসের মধ্যে এটা একটা নিউক্লিয়াস, তারপরে থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রাফ, তারপরে হচ্ছে স্মুথ, তারপরে হচ্ছে গলগি অ্যাপারেচার। এবার গলগি অ্যাপারেচারে এটা হচ্ছে সিস ফেস, এটা হচ্ছে ট্রান্স ফেস। ওকে, তো এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে যে রাইবোসোমগুলো ছিল সেখানে কি তৈরি হলো, সেখানে প্রোটিন তৈরি হলো। এই প্রোটিনগুলো কি হলো, ভেসিকলসের মাধ্যমে কি হলো, গলগি অ্যাপারেচার, এই যেখানে প্রোটিন তৈরি হলো ভেসিকলসের মাধ্যমে গলগি অ্যাপারেচারের সিস ফেসে এসে এলো। এবার এখানে আসার পরে কি হলো, এই যে সিস্টেমসগুলো আছে এই সিস্টেমসের থ্রু যখন যাচ্ছে তখন সেটা মডিফাই হচ্ছে, তার প্যাকেজিং হচ্ছে। এইভাবে প্যাকেজিং হতে হতে মডিফাই হতে হতে সে ম্যাচিওরিং যখন ফেজটা এলো তখন সে কমপ্লিটলি মডিফাই এবং ম্যাচিওর হয়ে গেছে সেই প্রোটিনটা। তারপরে সেটা কি হলো, ট্রান্সফেজ দিয়ে বাইরে বেরিয়ে গেল। এই যে এখানে দেখো বলছে এ নাম্বার অফ প্রোটিন সিনথেসাইজড বাই রাইবোসোম অন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মডিফাইড ইন দ্য সিস্টার্নি অফ দ্য গলগি অ্যাপারেচার বিফোর দে আর রিলিজড ফ্রম দ্য ইটস ট্রান্সফেজ, অর্থাৎ ট্রান্সফেজ থেকে বেরোনোর আগে ওই যে সিস্টেন্সের থ্রু আসছে তখনই সেটা মডিফাই হয়ে যাচ্ছে। তাহলে এই গলগি অ্যাপারেচারের মেইন যেটা কাজ হলো যে প্যাকেজিং মেটেরিয়ালস, যে মেটেরিয়ালস টু বি প্যাকেজড ইন দ্য ফর্ম অফ ভেসিকলস ফ্রম দ্য ইয়ার ফিউজ উইথ সিস ফেজ, এই সিস ফেজে ফিউজ করলো, ফিউজ করার পর কি হলো, মুভ টুয়ার্ডস দ্য ম্যাচিউরিং ফেজ, ম্যাচিউরিং ফেজে টুয়ার্ডস মুভ করলো এবং সেটা মডিফাই হয়ে ম্যাচিওর হয়ে বেরিয়ে গেল। ওকে, তারপর বলছে গলগি অ্যাপারেচার ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট অফ ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের সাইট অফ ফর্মেশনটা কোনটা, সেটা হচ্ছে গলগি অ্যাপারেচার্স। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের সাইট অফ ফর্মেশন গলগি অ্যাপারেচার্স। এবারে আসছে আমাদের লাইসোজোম। লাইসোজোম আর ভ্যাকুলস এগুলো খুব ছোট ছোট। লাইসোজোমে কি আছে, লাইসোজোমে সবকটা পয়েন্টই সবকটা লাইনই কিন্তু ইম্পর্টেন্ট, এনসিআরটি অলরেডি কনসাইজ ম্যানারে তোমাদের দিয়ে দিয়েছে। লাইসোজোম হচ্ছে দেখো মেমব্রেন বাউন্ড একটা ভেসিকিউলার স্ট্রাকচার। এটা কিভাবে ফর্ম হয়, এটা হচ্ছে গলগি অ্যাপারেচার থেকেই ফর্ম হয়, অর্থাৎ আগেরটা থেকেই হচ্ছে এটা ফর্ম হয়, ফর্ম বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য গলগি অ্যাপারেচার, মানে গলগি অ্যাপারেচারই এটাকে ফর্ম করে লাইসোজোমটাকে, যেটা হচ্ছে একটা মেমব্রেন বাউন্ড একটা ভেসিকিউলার স্ট্রাকচার। এর মধ্যে কি কি থাকে, এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইটিক এনজাইম কি কি, লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেজেস, এগুলো হাইড্রোলাইটিক এনজাইম। তো ওই যে গলগি অ্যাপারেচারে একটা ভেসিকিউলার লাইক স্ট্রাকচার তৈরি করে, তার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, সেইটা কি বলা হয়, লাইসোজাইম। এবং এই যে এনজাইমগুলো সেগুলো কিন্তু অপটিমালি অ্যাক্টিভ হয় শুধুমাত্র অ্যাসিডিক পিএইচে। এবং এই এনজাইমগুলো হচ্ছে ডাইজেস্টিং, কি ডাইজেস্ট করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। তাহলে গল্পটা মনে রাখলেই হবে যে গলগি বডি হচ্ছে একটা ভেসিকিউলার লাইক স্ট্রাকচার তৈরি করছে, মেমব্রেন বাউন্ড ভেসিকিউলার লাইক স্ট্রাকচার, যেটাকে লাইসোজোম বলা হয়, যার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, প্রোটিয়েজ, লাইপেজ, কার্বোহাইড্রেজেস, যেগুলোকে হাইড্রোলাইটিক এনজাইম বলা হয়। এবং সেই এনজাইমগুলো কিন্তু অ্যাসিডিক পিএইচ ছাড়া অ্যাক্টিভ হয় না, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাট দ্য অ্যাসিডিক পিএইচে অ্যাক্টিভ হয়। এবং সেগুলো অ্যাক্টিভ হওয়ার পরে কি করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এগুলোকে হচ্ছে ডাইজেস্ট করে। তো গল্পটা মনে রাখলে আমাদের প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে লাইসোজোমে। এবারে আসছে ভ্যাকুয়ালস। ভ্যাকুয়ালসে কি বলছে, সেই একই গল্পের মতো করে আমরা মনে রাখবো যে সাইটোপ্লাজমে একটা মেমব্রেন বাউন্ড স্পেস আছে, যেটাকে আমরা ভ্যাকুয়ালস বলি। এই ভ্যাকুয়ালসের মধ্যে কি কি থাকে, সেখানে ওয়াটার, স্যাপ, এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড আদার মেটেরিয়াল যেগুলো সেল ইউজ করবে না, অর্থাৎ নট ইউজফুল ফর দ্য সেল, সেগুলো হচ্ছে ভ্যাকুয়ালসের মধ্যে হচ্ছে রেখে দেয়।
The vacuole is bound by a single membrane called tonoplast. Very very important for NEET. যে আমাদের ভ্যাকুলসের যে সেল মেমব্রেন, সিঙ্গেল যে মেমব্রেনটা থাকে তার নাম কি, সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। এবং কি বলছে, ইন প্ল্যান্ট সেলস দ্য ভ্যাকুলস ক্যান অকুপাই আপ টু 90% অফ দ্য ভলিউম অফ দ্য সেলস। অর্থাৎ আমাদের সেলসের যে ভলিউম তার 90%, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে প্ল্যান্ট সেলের যে টোটাল ভলিউম তার 90% কিন্তু এই ভ্যাকুলস কভার করে থাকে। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট দুটো তো এমনিই মনে থেকে যাবে, যে সাইটোপ্লাজমে একটা মেমব্রেন বাউন্ড স্পেস থাকে, সেটাকে ভ্যাকুলস বলা হয়। তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো থাকে যেগুলো আমাদের ইউজফুল নয় সেলের জন্য, অর্থাৎ সেলের দরকার নেই, সেগুলোকে ভ্যাকুলসের মধ্যে রেখে দেয়। তারপরে দুটো ইনফরমেশন মনে রাখার, একটা হচ্ছে টোনোপ্লাস্ট, একটা হচ্ছে 90% অফ দ্য ভলিউম অফ দ্য সেলস। তারপরে বলছে এই যে টোনোপ্লাস্টটা এটা কি ফ্যাসিলিটেট করে, এটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ এ নাম্বার অফ আয়ন্স অ্যান্ড আদার মেটেরিয়ালস এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইনটু দ্য ভ্যাকুলস। অর্থাৎ ভ্যাকুলসের মানে ভ্যাকুলসের মধ্যে মনে করো বেশি পরিমাণে ওই জিনিসগুলো আছে, বাইরে কম আছে, কিন্তু এই টোনোপ্লাস্ট কি করে, সেই এগেনস্ট যে ট্রান্সপোর্টটা মলিকিউলসের, অর্থাৎ কম থেকে বেশিতে যাওয়ার যে ট্রান্সপোর্টটা, সেটাকে ফ্যাসিলিটেট করে, যার ফলে ভ্যাকুলসের মধ্যে হচ্ছে এই যে দেয়ার কনসেন্ট্রেশন ইজ সিগনিফিক্যান্টলি হায়ার ইন দ্য ভ্যাকুলস দ্যান ইন দ্য সাইটোপ্লাজম। এর ফলে কি হয়, ভ্যাকুলসের মধ্যে হচ্ছে সেই সমস্ত হচ্ছে আয়ন্স বা আদার মেটেরিয়ালসগুলো কি হয়, ভ্যাকুলসের মধ্যে হায়ার হচ্ছে কনসেন্ট্রেশন রয়ে যায় সাইটোপ্লাজমের থেকে। ওকে, তারপরে আসছে অ্যামিবা আর ফুড ভ্যাকুলস। অ্যামিবার ক্ষেত্রে বলছে কন্ট্রাক্টাইল ভ্যাকুলস ইজ ইম্পর্টেন্ট ফর এক্সক্রিশন, অর্থাৎ অ্যামিবার এক্সক্রিশনের জন্য কন্ট্রাক্টাইল ভ্যাকুলস ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কি বলছে, ইন মেনি সেলস অ্যাজ ইন প্রোটিস্ট ফুড ভ্যাকুলস আর ফর্ম বাই এনগালফিং দ্য ফুড পার্টিকলস। এবং ফুড এই প্রোটিস্টের ক্ষেত্রে বলছে ফুড ভ্যাকুলস বলে একটা ভ্যাকুলস হয়, যেটা হচ্ছে ফুড হচ্ছে পার্টিকলস এনগালভ করার পরে সেই ভ্যাকুলসটা তৈরি হয়। তাহলে একটা ভ্যাকুলস দেখলাম যেটা প্ল্যান্টের মধ্যে আছে, আর একটা হচ্ছে কন্ট্রাক্টাইল ভ্যাকুলস যেটা অ্যামিবার এক্সক্রিশনের জন্য ইম্পর্টেন্ট, এবং একটা ফুড ভ্যাকুলস যেটা প্রোটিস্ট ফুড এনগালভ করার ফলে হচ্ছে তৈরি করে। আচ্ছা, এরপরে আছে মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়া দেখো আমরা যদি পরপর দেখি একইভাবে, তো ফার্স্টে আছে আনলেস স্পেসিফিক্যালি স্টেইনড আর নট ইজিলি ভিজিবল আন্ডার দ্য মাইক্রোস্কোপ। অর্থাৎ মাইক্রোস্কোপে আমরা ভিজিবল হতে পারবো না যদি এটাকে স্টেইন করা না হয়, স্টেইন করলে তবেই মাইটোকন্ড্রিয়া আমাদের দেখা যাবে। ওকে, এরপরে যেটা মনে রাখবে যে আমাদের যে সেলসগুলো মাইটোকন্ড্রিয়া মেনলি আমরা জানি যে এটিপি তৈরি করে, অর্থাৎ যে সেলসগুলোর ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বেশি সেই সেলসের মাইটোকন্ড্রিয়া বেশি, যার কম, যে সেলসের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি কম সেখানে এটিপি কম লাগে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াও সেখানে কম আছে। তারপরে পুরোটা গল্পের মতো মনে রাখো, আমি যেভাবে বলছি দেখো সেইভাবে পরপর মনে রাখলে তোমাদের পুরোটাই কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা মাইটোকন্ড্রিয়ার ছবিটা দেখব, ছবি দেখে অনেকটাই আমরা পড়ে নেব। মাইটোকন্ড্রিয়া হচ্ছে ডবল মেমব্রেন স্ট্রাকচার, অর্থাৎ একটা আউটার মেমব্রেন আছে, এই যে আউটার মেমব্রেন, একটা হচ্ছে ইনার মেমব্রেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট হলো মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন আছে, একটা আউটার মেমব্রেন একটা ইনার মেমব্রেন। এই দুটো মেমব্রেন মাইটোকন্ড্রিয়াকে দুটো কম্পার্টমেন্টে ভাগ করেছে। যে কম্পার্টমেন্টটা আউটার এবং ইনারের মধ্যে আছে সেটাকে বলছি আউটার কম্পার্টমেন্ট, যেটা মধ্যে আছে সেটাকে বলছি ইনার কম্পার্টমেন্ট। এই দেখো আউটার মেমব্রেন ইনার মেমব্রেন পড়লাম, তারপর দেখো ডিস্টিংক্টলি ইনটু টু অ্যাকুয়াস কম্পার্টমেন্ট, আউটার কম্পার্টমেন্ট ইনার কম্পার্টমেন্ট। যে ইনার কম্পার্টমেন্টটা যেটা এই গ্রিন পার্টটা সেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট হলো দুটো মেমব্রেন আছে আউটার ইনার, তারপর সেকেন্ড পয়েন্ট হলো দুটো কম্পার্টমেন্ট আছে আউটার ইনার। এই যে ইনার কম্পার্টমেন্ট সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। এবারে এই যে ম্যাট্রিক্সের মধ্যে এই যে ইনার মেমব্রেনটা আবার কি হয়েছে, কিছু ফোল্ড তৈরি করছে, এই যে ফোল্ড তৈরি করছে, এই ফোল্ডগুলোকে বলা হয় ক্রিস্টি, অর্থাৎ এই যে ক্রিস্টি। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বারে বলবো ক্রিস্টা, অর্থাৎ সবগুলোকে একসাথে বলবো ক্রিস্টি, এবং একটা একটাকে বলবো হচ্ছে ক্রিস্টা। ঠিক আছে, টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের টুয়ার্ডসেই দেখো এই ফোল্ডিংসগুলো আছে, এবং এই ফোল্ডিংসগুলো কি করে, ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। অর্থাৎ এটা যদি এরকম সমান হতো তাহলে সারফেস এরিয়া একরকম হতো, আর যেটা যেহেতু ফোল্ড আছে তাই এটা কি করছে, এই মেমব্রেনের সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে।
এই অবধি আমাদের ক্লিয়ার হলো। এবারে তারপরে মনে রাখতে হবে এই যে দুটো মেমব্রেনে কি আছে, স্পেসিফিক কিছু এনজাইম আছে, যেটা টু মেমব্রেন হ্যাভ দেয়ার ওন স্পেসিফিক এনজাইম অ্যাসোসিয়েট উইথ দ্য মাইটোকন্ড্রিয়াল ফাংশন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ফাংশনের সাথে অ্যাসোসিয়েটেড কিছু স্পেসিফিক ওন এনজাইম আছে, অর্থাৎ আউটার মেমব্রেনে কিছু স্পেসিফিক ওন এনজাইম এবং ইনার মেমব্রেনেও তাই। এবারে বলছে মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইট অফ অ্যারোবিক রেসপিরেশন, মাইটোকন্ড্রিয়াতে অ্যারোবিক রেসপিরেশন হয়ে থাকে। এবার বলছে দে প্রডিউস সেলুলার এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া আবার ফাংশনে চলে এলো যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যারোবিক রেসপিরেশন হয়, এর মধ্যে এটা হচ্ছে সেলুলার এনার্জি হচ্ছে ইন দ্য ফর্ম অফ এটিপি হচ্ছে প্রডিউস করে, সেই জন্য এটাকে আমরা বলি পাওয়ার হাউস অফ দ্য সেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে এসেছি যে পাওয়ার হাউস অফ দ্য সেলস কাকে বলা হয়, কোন সেল অর্গানেলসকে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কেন? কারণ দে প্রডিউস সেলুলার এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, সেলুলার এনার্জিটাকে তৈরি করে, ওই জন্যই তাকে বলা হয় পাওয়ার হাউস। ওকে, দ্য ম্যাট্রিক্স অলসো পজেস সিঙ্গেল সার্কেল ডিএনএ মলিকিউল, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স এখানে এখানে কি থাকে, এখানে একটা সার্কুলার ডিএনএ থাকে, এখানে কিন্তু পরিষ্কার মেনশন করেছে সিঙ্গেল মানে একটা, সার্কুলার গোল ডিএনএ মলিকিউলস থাকে। এ ফিউ আরএনএ মলিকিউলস কিছু থাকে, একটা থাকে না, অনেকগুলোই থাকতে পারে। রাইবোজোমস থাকে, এবং কি ধরনের রাইবোজোম থাকে, 70S। এই সূক্ষ্ম জিনিসগুলো মনে রাখবে যে ডিএনএ মলিকিউল সিঙ্গেল একটা থাকে, ফিউ আরএনএ মলিকিউল থাকে, আর রাইবোজোম হচ্ছে 70S থাকে। অ্যান্ড দ্য কম্পোনেন্ট রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিন সিনথেসিসের জন্য যে কম্পোনেন্টগুলো দরকার সেগুলো হচ্ছে থাকে, কারণ রাইবোজোমে হচ্ছে প্রোটিন সিনথেসিস হয়, অর্থাৎ রাইবোজোম ভিতরে আছে মানে এখানে প্রোটিন সিনথেসিস হবে, তাই প্রোটিন সিনথেসিসের জন্য আর বাকি যে কম্পোনেন্টগুলো দরকার সেগুলোও থাকে। দ্য মাইটোকন্ড্রিয়াল ডিভিশন বাই ফিশনের থ্রু হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ডিভিশন হয়ে থাকে। তাহলে পুরো দেখো মাইটোকন্ড্রিয়া কত সহজে 4 মিনিটের মধ্যে আমি তোমাদের মাথায় আশা করছি ঢুকে গেছে। কি কি ফার্স্ট থেকে যদি বলি, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে সেলকে যদি আমরা মাইটোকন্ড্রিয়াকে স্টেন না করি তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো না, ফার্স্ট নম্বর। তাহলে সেকেন্ড নম্বর হচ্ছে আমরা সেই সমস্ত সেলসে মাইটোকন্ড্রিয়া বেশি দেখতে পারবো যার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বেশি, অর্থাৎ ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি কীরকম তার উপর ডিপেন্ড করে নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ইন দ্য সেলস হচ্ছে ডিপেন্ড করে। 3 নম্বর পয়েন্টে আসছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারাল পার্ট, হচ্ছে দুটো মেমব্রেন আছে, আউটার মেমব্রেন ইনার মেমব্রেন, তারপর হচ্ছে দুটো কম্পার্টমেন্ট আছে, আউটার কম্পার্টমেন্ট ইনার কম্পার্টমেন্ট। এই যে ইনার কম্পার্টমেন্ট সেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে কি কি আছে, একটা সিঙ্গেল সার্কুলার ডিএনএ আছে, ফিউ আরএনএ মলিকিউল আছে, রাইবোজোম 70S আছে, এবং কিছু প্রোটিন সিনথেসিসের কিছু কম্পোনেন্টস আছে, হয়ে গেল ম্যাট্রিক্স। এবার হচ্ছে ইনার যে মেমব্রেনটা সেটা হচ্ছে ফোল্ড করে হচ্ছে ক্রিস্টি তৈরি করেছে, সিঙ্গুলারে তাকে বলা হয় ক্রিস্টা। এটা কি তৈরি করে, এটা হচ্ছে সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করে। এছাড়া মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, যেটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জানা, সেটা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন? সেলসের এনার্জি তৈরি করে, এটিপি ফর্মে সেলসের এনার্জি তৈরি করে। এছাড়া অ্যারোবিক রেসপিরেশনও হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। আর লাস্ট যেটা মাইটোকন্ড্রিয়া ডিভাইড হয় ফিশনের মাধ্যমে, মানে ফিশন হয়ে গিয়ে মানে একটা মাইটোকন্ড্রিয়া থেকে দুটো মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র মাঝখানে ডিভিশনের মাধ্যমে হচ্ছে তৈরি হয়ে যায়, ফিশন হয়ে। তো এই চলে গেল আমাদের মাইটোকন্ড্রিয়া। এবার আসছে আমাদের প্লাস্টিড। তাহলে প্লাস্টিডটা কি বলছে, প্লাস্টিডের মধ্যে সেই একইভাবে আমরা শর্ট করে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করব যে প্লাস্টিড কোথায় কোথায় ফাউন্ড হয়, প্ল্যান্ট সেলস এবং ইউগ্লিনয়েডসে, এই দুটো জায়গায় হচ্ছে প্লাস্টিড পাওয়া যায়। ওকে, তারপরের পয়েন্টে আসবে যে প্লাস্টিড হচ্ছে আমরা কিন্তু কোনো রকম স্টেন ছাড়া মানে খালি চোখেই দেখতে পাই, খালি চোখে নয় মানে মাইক্রোস্কোপের আন্ডারে দিলেই দেখতে পাই, দে আর ইজিলি অবজার্ভড আন্ডার দ্য মাইক্রোস্কোপ অ্যাজ দে আর লার্জ। প্লাস্টিকটা হচ্ছে লার্জ, সেই জন্য সেটা ইজিলি অবজার্ভ করা যায় মাইক্রোস্কোপের তলায়। ঠিক আছে, এগুলো জানার জন্য, এগুলো থেকে তেমন কোশ্চেন আসে না, কিন্তু এটা আসতে পারে যে প্লাস্টিড কোথায় কোথায় ফাউন্ড হয়, প্ল্যান্ট সেল এবং ইউগ্লিনয়েডসে। এবারে প্ল্যান্টস, এই যে প্লাস্টিডের মধ্যে হচ্ছে কিছু কিছু পিগমেন্টস থাকে, এবং পিগমেন্টসের আন্ডারে হয় কি কিছু কালার দেখা যায়, মানে এই প্লাস্টিডে এই পিগমেন্টটা আছে তাই জন্য তার অন্য একটা কালার, অন্য একটা প্লাস্টিডে অন্য একটা পিগমেন্ট আছে তার অন্য কালার। তো এই পিগমেন্টের প্রেজেন্সের উপর বেস করে 3টে ভাগে প্লাস্টিড ভাগ করা হয়, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ওকে,
তাহলে প্লাস্টিড কোথায় পাওয়া যায়, তারপরে হচ্ছে প্লাস্টিডের তিনটে ভাগ কি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এবারে এই তিনটে সম্পর্কে আমাদের একটু একটু করে জানতে হবে যে ক্লোরোপ্লাস্টে কি কি পিগমেন্ট থাকে। কি থাকে? ক্লোরোপ্লাস্ট কন্টেন্ট ক্লোরোফিল অ্যান্ড ক্যারোটিনয়েড পিগমেন্ট। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে কি পিগমেন্ট হচ্ছে কোন প্লাস্টিডের মধ্যে থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে এবং ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকে। এবং এটার কাজ কি? এর কাজ হচ্ছে এটা রেসপন্সিবল ফর ট্র্যাপিং লাইট এনার্জি এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস। আমাদের ফটোসিনথেসিস আমরা পড়াচ্ছি একদিকে, তো সেই ফটোসিনথেসিসে আমরা দেখেছি যে ক্লোরোফিলে যে পিগমেন্ট সেটা কি করে, লাইট এনার্জিটাকে অ্যাবজর্ব করে। তো তাহলে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট লিখবে তার দুটো পয়েন্ট, একটা হচ্ছে ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড পিগমেন্ট আছে, আর একটা পয়েন্টে হচ্ছে তার ফাংশন, এটা ট্র্যাপ করে লাইট এনার্জিটাকে, যেটা ফটোসিনথেসিসের জন্য এসেনশিয়াল। তারপরে আসছে আমাদের ক্লোরোপ্লাস্ট হয়ে গেল, এবার আসছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি বলছে যে ক্রোমোপ্লাস্টে হচ্ছে ইন দ্য ক্রোমোপ্লাস্ট ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড পিগমেন্ট লাইক ক্যারোটিন, জ্যান্থোফিল অ্যান্ড আদার্স আর প্রেজেন্ট। তাহলে এখানে কি কি পিগমেন্টস আছে? ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড পিগমেন্টস যেমন ক্যারোটিন, জ্যান্থোফিলস অ্যান্ড আদার্স আর প্রেজেন্ট। আর ক্লোরোপ্লাস্টে কি? ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড। আর ক্রোমোপ্লাস্টে কি? ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড। এটা ক্যারোটিনয়েড, এটা ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড। এই জায়গাগুলো একটু ধ্যান দিয়ে পড়বে কি। তো এই তারপরে হচ্ছে দিস গিভ দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট এ ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড কালার। অর্থাৎ এই যে ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড পিগমেন্ট তিন ধরনের আছে, এবার যেরকম থাকবে সেরকম তার রং হবে, ইয়েলো হতে পারে, অরেঞ্জ হতে পারে এবং রেড কালারও হতে পারে। এবারে ক্রোমোপ্লাস্টও হয়ে গেল। তাহলে ক্লোরোপ্লাস্টে কি পিগমেন্ট আছে এবং কি ফাংশন, আর ক্রোমোপ্লাস্টে কি শুধু পিগমেন্ট আছে, তার ফাংশনও কিছু বলেন। তারপরে আসছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে একটা কালারলেস প্লাস্টিড। ওকে, কালারলেস প্লাস্টিড, এর মধ্যে কি থাকে? কিছু জিনিস স্টোর থাকে। যেমন লিউকোপ্লাস্টের আবার তিনটে ভাগ, অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে কার্বোহাইড্রেট স্টোর করে। অ্যামাইলেজ থেকে মনে রাখবে, অ্যামাইলেজ এনজাইম হচ্ছে কার্বোহাইড্রেটের এনজাইম। তাহলে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে স্টোর কার্বোহাইড্রেট অর্থাৎ স্টার্চ। পটাটো, এক্সাম্পলে পটাটো। এলাইওপ্লাস্ট হচ্ছে অয়েল বা ফ্যাট হচ্ছে এখানে স্টোর থাকে। whereas the aleuroplast stores protein। এগুলো কিভাবে মনে রাখবে বলো তো? আমি যেভাবে মনে রেখেছিলাম যে এলাইওপ্লাস্ট অর্থাৎ আই একটা আসছে, আর অয়েলে দেখো একটা আই আসছে, অর্থাৎ এলাইওপ্লাস্টে অয়েল ধরনের মানে অয়েল এবং ফ্যাট। অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে আর আসছে, আর প্রোটিনেও দেখো একটা আর আসছে। তো এইভাবে একটা গ্রসলি ভাবে মনে রাখা, যখন তোমার অপশন আসবে তখন দেখবে অটোমেটিক্যালি মনে থেকে যাবে। তাহলে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের আবার তিনটে ভাগ, অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টে হচ্ছে কার্বোহাইড্রেট স্টোর থাকে, এলাইওপ্লাস্টে অয়েলস এবং ফ্যাটস, আর অ্যালিউরোপ্লাস্টে হচ্ছে প্রোটিন স্টোর থাকে। এবারে পরের যে পার্টটা আছে তোমাদের, সেখানে হচ্ছে ক্লোরোপ্লাস্টিক যেটা সেটার স্ট্রাকচার নিয়ে খানিক বলেছি। তো সেটাও আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, মানে জানার জন্য ইম্পর্টেন্ট। আগেরগুলো যে এই জায়গাটাও হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে পিগমেন্টগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে। আর এই জায়গাটা হচ্ছে যেমনভাবে আমরা মাইটোকন্ড্রিয়াটা মনে রাখলাম একটা গল্পের মতো করে, একটা স্টেপ ওয়াইজ করে দুটো মেমব্রেন, দুটো কম্পার্টমেন্ট, ক্রিস্টি, তারপর ম্যাট্রিক্স, কি এনজাইম, ঠিক একইভাবে এটাও হচ্ছে সেইভাবেই মনে থেকে যাবে। তো ফার্স্টেই যে মানে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, তাহলেই দেখবে পুরো আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। কি বলছে? ফার্স্টে আমাদের মনে রাখতে হবে এই যে ক্লোরোপ্লাস্ট সেটার অবস্থান কোথায়। সেটা হচ্ছে লিভসের যে সেলসগুলো, মেসোফিল সেলস আছে, সেই মেসোফিল সেলসের যে গ্রিন পার্টটা, গ্রিন প্ল্যান্টসের লিভসের মেসোফিল সেলসের মধ্যে এই ক্লোরোপ্লাস্ট আছে। বোঝা গেল? গ্রিন প্ল্যান্টসের লিভসের মেসোফিল সেলসের মধ্যে এই ক্লোরোপ্লাস্ট সেল অর্গানেলটা দেখা যায়। এবং তারপরে কি, এটা হচ্ছে ডবল মেমব্রেন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া যেমন ছিল দুটো মেমব্রেন, এটারও দুটো মেমব্রেন, একটা হচ্ছে আউটার মেমব্রেন, একটা হচ্ছে ইনার মেমব্রেন। ওকে, এবারে ঠিক যেমন
মাইটোকন্ড্রিয়া দুটো কম্পার্টমেন্ট ছিল, এখানে ইনার কম্পার্টমেন্টটাকে বলছিল ম্যাট্রিক্স, এরও সেরকম ইনার যে কম্পার্টমেন্টটা আছে অর্থাৎ ইনার মেমব্রেনের ভিতরে যে কম্পার্টমেন্টটা সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ম্যাট্রিক্স, এটার ক্ষেত্রে বলছি স্ট্রোমা। দেখো ডবল মেমব্রেন বাউন্ড, একটা হচ্ছে আউটার মেমব্রেন, একটা ইনার মেমব্রেন, ভিতরে যে স্পেসটা সেটাকে বলছি স্ট্রোমা। ঠিক আছে, এবারে এই যে ডিশ শেপ যে অংশগুলো দেখা যাচ্ছে, এই এক একটা ডিশ শেপ যে অংশ সেটাকে বলছি থাইলাকয়েডস। এবার এই এক একটা যখন অনেকগুলো মানে এরকম স্ট্যাক তৈরি করছে, অনেকগুলো এরকম ডিশ শেপ অংশ নিয়ে যে স্ট্যাকগুলো তৈরি করেছে এগুলোকে বলছি গ্রানা। এই যে থাইলাকয়েড আর অ্যারেঞ্জড ইন স্ট্যাকস লাইক দ্য পিলস অফ কয়েন, অর্থাৎ পরপর যদি কয়েন আমরা রাখি তাহলে যেরকম হবে ঠিক সেইরকমই স্ট্রাকচার ধারণ করছে, তখন তাকে বলছি গ্রানা বা কি বলছি ইন্টারগ্রানাল থাইলাকয়েড। তাহলে গ্রানাও বলতে পারি বা ইন্টারগ্রানাল থাইলাকয়েডও বলতে পারি। হলো, তারপরের পয়েন্টে আমরা কি জানবো যে দুটো এই যে গ্রানা অর্থাৎ এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, এই যে স্ট্যাক্স পিলস এগুলো, তো এই যে গ্রানা, এই গ্রানার মাঝে হচ্ছে দেখো একটা কানেকশন আছে। এই কানেকশনগুলোকে কি বলা হচ্ছে? এই কানেকশনগুলোকে বলা হচ্ছে এই যে ইন অ্যাডিশন সেকেন্ড, এই যে এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এই যে ইন অ্যাডিশন দেয়ার আর ফ্ল্যাট মেমব্রেনাস টিউবুলস কল্ড দ্য স্ট্রোমা ল্যামেলি কানেক্টিং দ্য থাইলাকয়েড অফ দ্য ডিফারেন্ট গ্রানা, অর্থাৎ এই যে ডিফারেন্ট গ্রানা, এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, এই গ্রানার থাইলাকয়েড অর্থাৎ এই এক একটাকে বলা হয় থাইলাকয়েড, এই পুরোটাকে বলা হয় গ্রানা। এই গ্রানার একটা থাইলাকয়েড, ডিফারেন্ট গ্রানার হচ্ছে থাইলাকয়েডের মধ্যে হচ্ছে কানেকশন থাকে, সেই যে কানেকশন যার মাধ্যমে থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি, ওকে। তো এটা গেল এই পোর্শনটা। তারপরে বলছে এই যে স্ট্রোমা, এই স্ট্রোমার মধ্যে কিছু এনজাইম থাকে, যে এনজাইমগুলো কি রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ কার্বোহাইড্রেট এবং প্রোটিন। কার্বোহাইড্রেট এবং প্রোটিন এগুলো তৈরি করার জন্য যে এনজাইম দরকার হয় সেই এনজাইমগুলো এই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে হচ্ছে দেখা যায়। আর কি কি স্ট্রোমার মধ্যে দেখা যায়? ইট কন্টেন্স স্মল ডবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ মলিকিউল, রাইবোজোম। ঠিক একইভাবে মাইটোকন্ড্রিয়া তো আমরা দেখেছিলাম একটা ডিএনএ মলিকিউল দেখা যাচ্ছে, রাইবোজোম দেখা যাচ্ছে এবং প্রোটিন সিনথেসিসের এনজাইম দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এখানেও ডিএনএ মলিকিউল, রাইবোজোম এবং প্রোটিন আর কার্বোহাইড্রেট সিনথেসিসের এনজাইম দেখা যাচ্ছে। এবারে বলছে ক্লোরোফিল পিগমেন্টস আর প্রেজেন্ট ইন দ্য থাইলাকয়েড, অর্থাৎ যে আমরা জানি ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট থাকে, তো সেই পিগমেন্টগুলো এই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে হচ্ছে থাকছে। ক্লোরোফিল পিগমেন্ট আর প্রেজেন্ট ইন দ্য থাইলাকয়েড, অর্থাৎ এই যে থাইলাকয়েডগুলো স্যাক লাইক স্ট্রাকচার, যেগুলো একটা একটাকে থাইলাকয়েড বলা হয়, পুরোটাকে গ্রানা বলা হয়, তো এই থাইলাকয়েডের মধ্যেই ওই ক্লোরোফিল পিগমেন্টটা থাকছে। The ribosome of the chloroplast is smaller than the cytoplasmic ribosome, অর্থাৎ আমরা দেখেছি যে মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম থাকে সেটাও 70S এবং যেটা প্লাস্টিডে থাকে সেটাও 70S রাইবোজোম হয়ে থাকে, অর্থাৎ স্মলার, কারণ সাইটোপ্লাজমে যেটা থাকে সেটা তো 80S রাইবোজোম আর এখানে থাকে 70S রাইবোজোম, অর্থাৎ স্মলার থাকে। মাইটোকন্ড্রিয়াতেও স্মলার থাকে, প্লাস্টিডও স্মলার থেকে থাকে। তাহলে আমাদের দেখো পুরো এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। যেগুলো আমরা বাদ দিয়েছি এর মধ্যে সেটা হলো ফার্স্ট হচ্ছে যেটা যে দ্য ইনার ক্লোরোপ্লাস্ট মেমব্রেন ইজ রিলেটিভলি লেস পারমিয়েবল, অর্থাৎ এই যে দুটো মেমব্রেন আছে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, এই যে ইনার মেমব্রেনটা এটা কম্পারেটিভলি আউটার মেমব্রেনের থেকে লেস পারমিয়েবল হয়ে থাকে। এটা কিন্তু কোশ্চেন আসে যে এই যে দুটো মেমব্রেন কোনটা বেশি পারমিয়েবল কোনটা কম পারমিয়েবল। সবসময় মনে রাখবে যে ইনার মেমব্রেন যেটা সেটা হচ্ছে কম পারমিয়েবল, সেটা ভিতরের দিকে আছে যেটা সেটা কম পারমিয়েবল প্লাস্টিডের ক্ষেত্রে। এটা কিন্তু কোশ্চেন আসে। আর একটা যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে এটা যে দেয়ার নাম্বার ভ্যারিজ ফ্রম 1 parcel of Chlamydomonas a green alga to 20 to 40 parcels in the mesophyll, অর্থাৎ ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে একটা সেলসে একটাই প্লাস্টিড দেখা যায় ক্লোরোপ্লাস্ট, যেখানে গ্রিন অ্যালগার ক্ষেত্রে একটা সেলসের মধ্যে 20 থেকে 40টা প্লাস্টিড হচ্ছে একটা সেলসের মধ্যে দেখা যায়, অর্থাৎ তাদের একটা ভ্যারিয়েশন নাম্বারে আছে। তো এটা আসতেই পারে যে কোন অ্যানিমাল মানে এই যে ক্ল্যামাইডোমোনাস কোন প্ল্যান্ট সেলসের মধ্যে হচ্ছে
একটাই ক্লোরোপ্লাস্টিড আছে, তখন আমাদের মনে করতে হবে ক্লামাইডোমোনাস। তাহলে এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল। তো এই দুটো হচ্ছে আলাদা করে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, আর বাকিগুলো তো গল্পের ছলেই মনেই রেখেছিলাম যে দুটো মেমব্রেন, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, তারপর ভিতরটাকে আমি স্ট্রোমা বলছি। স্ট্রোমার মধ্যে হচ্ছে ডিএনএ, তারপর রাইবোজোম এবং বিভিন্ন ধরনের এনজাইম যেগুলো কার্বোহাইড্রেট এবং প্রোটিন সিনথেসিসে কাজে লাগছে। তারপর থাইলাকয়েড হচ্ছে এই এক একটাকে বলা হয়, প্রত্যেকটা এই পরপর হচ্ছে অ্যারেঞ্জ হয়ে এই যেটা তৈরি করছে এটাকে বলা হয় গ্রানা। দুটো গ্রানার মধ্যে যে কানেকশন থাকছে, দুটো মানে ডিফারেন্ট গ্রানা থাইলাকয়েডের মধ্যে যে কানেকশন, এটাকে বলছি স্ট্রোমা ল্যামেলি। এবং ক্লোরোফিল যে পিগমেন্ট থাকে সেটা কোথায় থাকে, এই থাইলাকয়েডগুলোর হচ্ছে মধ্যেই হচ্ছে স্ট্রোমার এই ক্লোরোফিল পিগমেন্টটা থাকে। আর যে রাইবোজোমটা স্ট্রোমার মধ্যে থাকে সেই রাইবোজোমটা 70S হয়ে থাকে। একইভাবে যেরকম মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও 70S আমরা দেখেছিলাম, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও তো 70S ছিল, এই যে এখানে পড়েছিলাম 70S, তো এখানেও হচ্ছে 70S হচ্ছে হয়ে থাকে রাইবোজোমটা। ওকে, তাহলে আজকে আমরা কিন্তু এই অবধি পড়বো, প্লাস্টিড অবধি। আজকে অনেকটা পড়ে দিয়েছি, তো সেই জন্য আমি পড়ালাম, তোমাদের আশা করছি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। যারা একদম যারা একবার করে পড়েছে তাদের তো পুরো ক্লিয়ার হয়ে গেল, আর তাদের পড়ার দরকারই নেই। আর একবার পরীক্ষার আগে পড়ে নেবে, দেখবে সব কোশ্চেন তোমরা পারবে। ওকে, আর যারা একবারও পড়োনি, আমার সাথে প্রথম পড়লে, তারা একবার আমার সাথে পড়ে নিলে এবার একবার তোমরা নিজেরা পড়ো, তাহলেই দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। ঠিক আছে, পরে যেটা থাকবে, পরের দিন আমরা রাইবোজোম থেকে শুরু করব এবং পুরো পার্টটাই আমাদের শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।